নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়ার। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনো আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ফেলে। ধমক দিয়ে শাহরিয়ার তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আরেকবার এরূপ কথা মুখে উচ্চারণ করলে ঠটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই পর্ন ভিডিও দেখেছিস এবং চরটি গল্প পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আসো আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও খুব মজা আনন্দ পাবি, আর আমিও। কাছে আসো ভাইয়া, কেউ দেখবে না, কারণ বাড়িতে তুই বা আমি ছাড়া আর কেউ নেই। ছি, তুই এত নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এইসব পাপ কাজ, থুর, চলে যা আমার দু চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি পণ দেখিস না বা চরটি গল্প পড়িস না? তারা যদি এসব লিখতে বা করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর নিজেকে এত ভালো ছেলে মনে করিস না। তোর ইনবক্স চেক করলেই দেখা যাবে না জানি কয়টা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে চল, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর বাকি রইল না যে ফারিয়া নেট দুনিয়ার অন্ধকার পৃথিবীতে ডুবে গেছে, পর্ন বা চটির রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া হয়তো অনেক কঠিন হয়ে যাবে। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়ার। সঙ্গে সঙ্গে কষিয়ে ফারিয়ার দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় লাগার সাথে সাথে 5টি আঙুলের দাগ বসে পড়ে ফারিয়ার দু গালে। তুই যে আমার চাচাতো বোন, সেটা ভাবতে আমার প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমি নেট চালাই, তাই বলে ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুপুটু করি, পর্ণ ভিডিও দেখি, বা চটি গল্প করে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হই। মাঝে মাঝে কিছু খারাপ পিক বা ভিডিও চোখে পড়ে, কিন্তু সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার বিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটে অপব্যবহার কখনো করব না, কখনো নেট দুনিয়ার কোনো অন্যায় বা পাপ কাজে নিজেকে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় বা পাপ কাজে লিপ্ত হই। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে আলোর পথে চলে আয়, এবং কিছু দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবে থাক। আর ভবিষ্যতেও আবার এমন কিছু করলে চার্জে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া আর কিছুই বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। ফারিয়া চলে যাওয়ার পর শাহরিয়ার নিজের রুমে দরজা বন্ধ করে মনে মনে ভাবতে থাকে। আজকাল কত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ বা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাতায়াত যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সেসবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি অনেক বড় বড় গ্রুপ বা পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপ রিপোর্ট মারতে মারতে নিমিষেই নষ্ট করে দেয়, কিন্তু তারা আমার এসব কথা গুরুত্ব আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকবার বলেছিল আমাদের আর কাজ কাম নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। এইটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি সেসব আইডি 18+ আইডি পেজ বা সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে হয়তো 18+ আইডি পেজ বা সাইটের চিহ্নটুকু পাওয়া যেত না। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ বা সাইট থেকে। রাতে শাহরিয়ার খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে দেখলো ফারিয়া 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়া দ্রুত ফারিয়ার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর কি মৃত্যুর কোনো ভয় নেই? এতটা নির্লজ্জ তুই কি করে হলি? আমার মোবাইল দে বলছি। না, দেব না। আর আমি এক্ষুনি চাচা চাচিকে সব বলছি। কথাটা বলার সাথে সাথেই যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে তার আগেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজের জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই,
তুই এসব কী করছিস? আমাকে যেতে দে। বলছি আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বাসার সবাই দৌড়ে আসে, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় ভিতরে কেউ প্রবেশ করতে পারছিল না। কিন্তু পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয় এবং ভিতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়ার রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখতে পেয়ে দ্রুত তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জোরজবরদস্তি করার চেষ্টা করেছিল। ফারিয়ার মুখে এমন কথা কখনো আশা করেনি শাহরিয়ার। শাহরিয়ারের মাথায় যেন গোটা আকাশটাই ভেঙে পড়েছে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে না পেরে সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়ার কিছু বলতে চাইলেও তাকে বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। শাহরিয়ারের গালে কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কুলঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার কথাটা তো একবার শোনো। কিন্তু একটাবারের মতো কেউ শোনেনি শাহরিয়ারের কথা। বের করে শাহরিয়ারকে বাড়ি থেকে। রাত প্রায় 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন সে কোথায় যাবে, কি করবে। মিথ্যা অপবাদে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখের জল পড়ছে তার, কিছুতেই আটকাতে পারছে না সে। হঠাৎ শাহরিয়ার দেখতে পেল তার সামনে কে যেন দাঁড়িয়ে আছে এবং খুব ভালো করে তাকিয়ে দেখল দাঁড়িয়ে থাকা মানুষটি স্বয়ং ফারিয়া। তুই এখানে আর কি চাস? আমার কাছে সব কিছুই তো কেড়ে নিয়েছিস। আমার জীবনটাকে বরবাদ করে দিলি তুই। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া অট্টহাসি দিয়ে বলল, তোর এই সৌন্দর্য দেখে সবাই তোর প্রতি আকৃষ্ট হয়, আর আজ তোর এই সৌন্দর্যটাই আমি নষ্ট করে দেব, কুত্তার বাচ্চা। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতো কিছু একটা জোরে ছুঁড়ে মারল শাহরিয়ারের মুখে। মুখে পড়তেই শাহরিয়ার বুঝতে পারল এটা অ্যাসিড। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে শাহরিয়ার। প্রতিনিয়ত ছটফট করে যাচ্ছে সে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি অপরাধ আমার! কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আমি পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়ার। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়ার। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই শেষ হয়ে যাবে কি শাহরিয়ার, নাকি আবারও ঘুরে দাঁড়াবে? শাহরিয়ারের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পেল এবং তার মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। মুখে যাবতীয় বিভিন্ন অঙ্গ ঠিকমতো নাড়াতে পারছে না সে। ভীষণ কষ্ট হচ্ছে তার। অবশেষে ছটফট শুরু করে দেয় শাহরিয়ার। যন্ত্রণায় বারবার গুঙিয়ে উঠছে। ডক্টর খবর পেয়ে দ্রুত এসে শাহরিয়ারকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ারের জ্ঞান ফিরে এবং সাথে সাথে একজন বৃদ্ধ লোক শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সে অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই চেহারায় এসিড নিক্ষেপ করেছে? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়ার আর নিজের চোখে জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা বেদনা কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, ইন্টারনেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার চাচাতো বোন তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়, কিন্তু আমি রাজি হইনি বলে এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখে সেদিনই রাতে মিথ্যে এক অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়িছাড়া করে। কিন্তু তারপরেও তার শান্তি হয়নি, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন মনে করতাম, সেই বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট সহজে ভুলে গেলেও আপন মানুষগুলোর দেওয়া কষ্টগুলো ভুলে যাওয়া সম্ভব না। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো শুনে বৃদ্ধ লোকটিও তার নিজের চোখের কোণের অশ্রুর বাঁধ আটকাতে পারল না। চোখের কোণের অশ্রু ছেড়ে দিয়ে বৃদ্ধ লোকটি বলল, বাবারে, দুনিয়ায় মানুষ চিনে ওঠা বড়ই কঠিন। কেউ কারো নয়।
বাস্তবতা বড়ই কঠিন। পিছন থেকে সব সময় তারাই আঘাত করে যারা সবচেয়ে কাছের বা আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোন জায়গায় আর আপনি কে? বাবা, একটু শান্ত হও, আমি সব বলছি। জি, বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার এক পাশে তোমাকে দেখতে পাই। তাই আর দেরি না করে তোমাকে ইমার্জেন্সি ঢাকায় সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসি। এবং যত সময় যদি তোমাকে না নিয়ে আসতাম তাহলে তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানেই মরতে দিতেন আমাকে? আমি আর কী নিয়েই বা বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎস আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরো ছাড়া আর কিছু করার নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল। নেট দুনিয়া নিষিদ্ধ জগতে আসক্ত হয়ে এক নির্দোষ মেয়েকে ধর্ষণের অপরাধে সে এখন জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি একটু আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছেন। কথাগুলো বলে বৃদ্ধ লোকটি কেবিন থেকে চলে যায়। 6টা মাস শাহরিয়ারকে হাসপাতালেই থাকতে হয়েছে। এখন সে মোটামুটি সুস্থ, কিন্তু এই 6টা মাসে শাহরিয়ারকে কতটা নয় কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটি দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। তিলে তিলে খুব কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে শাহরিয়ারকে। আজ 6টা মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়ার এখন বৃদ্ধ লোকটির বাড়িতে একটা বড় রুমে বসে আছে। হঠাৎ তার চোখের দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না করলেও আয়নার সামনে চলে যায় শাহরিয়ার এবং আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে কিছুটা পিছিয়ে যায়। বারবার হাত দিয়ে নিজের মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না শাহরিয়ার। হঠাৎ করেই জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়ার। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুত ছুটে এসে বলতে লাগলো, কি 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 হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে ও, আমাকে ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে ও। আমি এই কুৎসিত বিশ্রীর চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়ারকে নানাভাবে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই তার বিফলে যাচ্ছে। শাহরিয়ার কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরেও দমে যাননি বৃদ্ধ লোকটি। বহু কষ্টে শাহরিয়ারকে শান্ত করতে সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে শাহরিয়ার খেতে বসেছে। বৃদ্ধ লোকটির মেয়ে সবাইকে খাবার বেড়ে দিলেও খাবার বেড়ে দেয়নি একমাত্র শাহরিয়ারকে। বৃদ্ধ লোকটি ধমকের সুরে শাহরিয়ারকে খাবার বেড়ে দিতে বললে জবাবে তার মেয়ে নীলা বলল, না বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়ার থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলেই তো আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে। আমার কাছে আসলে সবার তো ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতঃপর শাহরিয়ার নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে শাহরিয়ার সেই রুমে চলে যায় যে রুমে শাহরিয়ারের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপর কিছু না ভেবেই শাহরিয়ার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরিয়ার ঘুম থেকে উঠে তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়ার ভালো করে তাকিয়ে দেখলো এটা ফারিয়াই। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আঁতকে ওঠে। ফারিয়া শাহরিয়ারের এমন ভয়ার্ত অবস্থা দেখে অট্টহাসি দিয়ে বলল, শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি নষ্ট করে দিয়েছি, এবার অন্য পাশটার বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ারের দিকে এগোতে থাকে, আর শাহরিয়ার ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছে। হঠাৎ শাহরিয়ার থেমে যায়, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেওয়াল। অর্থাৎ শাহরিয়ার দেওয়ালের সাথে ঠেকে যায় আর পিছোতে পারছে না। জানিস, আমার খুব মজা লাগবে যখন ওই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি তখন আমার মনের আগুনটা একটু হলেও নিভবে, আর তুই হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল।
কথাগুলো বলে ফারিয়া নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারে শাহরিয়ারের দিকে। আর অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথেই শাহরিয়ার লাফ মেরে বিছানা থেকে ওঠে এবং আশেপাশে তাকিয়ে ফারিয়ার চিহ্নটুকু পায়নি সে। শাহরিয়ার বেশ বুঝতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাসের পানিটা এক নিমেষেই ঢকঢক করে খেয়ে ফেলল এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। হঠাৎ শাহরিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসে। শাহরিয়ার আর দেরি করল না, দ্রুত উজু করে ফজরের নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রু ছেড়ে শুধু একটা কথাই বলেছিল, আল্লাহ তুমি পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা শাহরিয়া ছাদের একপাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছে। ছাদের একপাশে থাকা সুন্দর মুগ্ধ করা ফুলের সুবাস ও ফুরফুরে বাতাস শাহরিয়ারের মনকে বারবার আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাহরিয়ার বুঝতে পারল তার পিছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়ার পিছনে ফিরে তাকিয়ে দেখলো এটা নীলা। আপনি এভাবে চিৎকার কেন করছেন? চিৎকার কি আর ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আজ অবধি কেউ আসার সাহস পায়নি, কিন্তু আপনি কোন সাহসে এলেন? না মানে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। চুপ! আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আর আপনি আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়ার আর কিছুই বলল না, কারণ কি আর বলবে সে? বলার মতো তার কাছে কোনো শব্দই নেই। অতএব শাহরিয়ার দ্রুত ছাদ থেকে রুমে চলে যায় এবং রুমে এসে শাহরিয়ার বিছানার এক কোণে মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়ারকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের ওপর ভাত তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা করে না অপরিচিত একজন লোকের বাড়িতে থেকে আরামে আরামে থাকছেন এবং বসে বসে গিলছেন? যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও তো নিজের মনকে কিছুটা অন্তত বুঝ দিতে পারতাম। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কি আপনাকে কি করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছেন। আমার তো মনে হয় আপনি নিশ্চয়ই আপনার চাচাতো বোনের সাথে খারাপ কিছু করেছেন, যা করার চেষ্টা করেছেন। হয়তো সেই কারণেই আপনার মুখে অ্যাসিড মেরেছেন। নীলার কথা শুনে শাহরিয়া চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকের সুরে বলল, এই আপনার সাহস তো কম না? আপনার ওই কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকান। থাপ্পড় মেরে কিন্তু গাল ফাটিয়ে দিব কিন্তু একদম, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যতই পার হচ্ছে তেমনি ধীরে ধীরে শাহরিয়ারের প্রতি নীলার ব্যবহার ততই খারাপ হচ্ছে। এক সময় শাহরিয়ার সিদ্ধান্ত নেয় সে আর এ বাড়িতে বোঝা হয়ে থাকবে না। কারো মাথার বোঝা হয়ে থাকা অন্তত এই শাহরিয়ার পছন্দ করে না। পরের দিন শাহরিয়ার সবার সামনে পরিষ্কার করে বলে দেয় সে আর এ বাড়িতে বোঝা হয়ে থাকতে চায় না। শাহরিয়ারের কথা শুনে অত্যন্ত গভীর আগ্রহে বৃদ্ধ লোকটি এবং অর্থাৎ নীলার বাবা বলল। কেন? জবাবে শাহরিয়ার নীলার বাবার হাত দুটো ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছুই করেছেন, যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনো সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সর্বদা সৃষ্টিকর্তার কাছে আপনাদের পরিবারের কল্যাণের জন্য দোয়া করব। তাহলে আমি এবার আসি, বিদায়। অতঃপর বহু কষ্টে শাহরিয়ার সেখান থেকে চলে আসতে সফল হয়। আসার আগে নীলার বাবা শাহরিয়ারকে বেশ কিছু টাকা দিতে চাইলে শাহরিয়ার না সূচক উত্তর দিয়ে বলেছিল, নিজে খেটে উপরে উঠব। ঢাকার রেলওয়ের একটা ওভারব্রিজের উপরে বসে আছে শাহরিয়ার। মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে প্রচুর কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনও একটাবারের জন্য খোঁজ খবর নিল না। এখন শাহরিয়ারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সে এখন কি করবে, কোথায় থাকবে, কি খাবে। বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে খুব কঠিন। হঠাৎ করেই শাহরিয়ারের চোখে দৃষ্টি গিয়ে পড়ে নিচে থাকা কিছু লোকেদের উপর।
শাহরিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে কিভাবে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে করে টানছে। অতএব শেষ পর্যন্ত শাহরিয়ারও লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টা বস্তা টানলে সবাইকে 1000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দিন শেষে সবাইকেই 500 টাকা করে ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায়রে মানুষ, সব কিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ার কথা ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা নিয়ে ভাবতে থাকে শাহরিয়ার, সে এখন এ টাকা দিয়ে কি করবে। হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো এবং সে দেরি না করে তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে শুরু করলো। প্রথমে সে একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে 470 টাকা দিয়ে সে একটা বাটন ফোন কিনলো, যেটা দিয়ে নেট সহজে সে চালাতে পারে। নিজের সাথে আগে থেকে একটা সিম থাকায় পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। অবশেষে বাটন ফোন দিয়ে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়ার। অবশেষে রাস্তা থেকে বস্তিতে ঠাঁই হয় শাহরিয়ারের। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক বা ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করে ফেলে শাহরিয়ার। আর এখন শাহরিয়ার আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্তিক পরিশ্রমের ফলে সে এখন বড় একটা ফ্ল্যাট কিনে ফেলে এবং শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয় শাহরিয়ার। এখন শাহরিয়ারকে ওরফে শেরু ভাই নামে নেট দুনিয়ার প্রায় প্রত্যেকে এক নামেই চেনে। আর চিনবেই না বা কেন? একের পর এক বড় বড় 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিও সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষ তুলেছে শাহরিয়ার। একের পর এক ধ্বংস করছে শাহরিয়ার সেসব 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিও সাইটগুলো। শাহরিয়ারের এমন কাজগুলো দেখে খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে এবং আস্তে আস্তে বড় বড় মানুষদের সামনে চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই। এছাড়াও শাহরিয়ার মাঝে মধ্যে লাইফে মুখোশ পরে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিও সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পায়ের উপর পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুত নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। শাহরিয়ার নিজের মুখ ঢেকে কিছু খাবার কেনার জন্য বাহিরে বের হয়। এছাড়াও শাহরিয়ার কখনো দিনের বেলায় নিজের ফ্ল্যাট থেকে বের হয় না, কারণ দিনের আলোকে সে সহ্য করতে পারে না। তাই সব সময় রাতেই সে বাহিরে বের হয়ে যাবতীয় যেসব জিনিস তার দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আর আজও তার ব্যতিক্রম হলো না। নিজের জন্য কিছু খাবার কিনে নিয়ে বাসায় আসার সময় শাহরিয়ার দেখতে পেল নির্জন এক রাস্তায় একটা মেয়ে একটা ছেলের পা জড়িয়ে অনবরত চোখের অশ্রু ঝরাচ্ছে। শাহরিয়ার দূর থেকেই তাদের কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এত বড় অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তুই কি সেটা জানিস? আর এমনিতেই আমার হাত পা ধরে কোনো লাভ হবে না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিব। কি কি? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় থাকবি, তাহলে আমি কসম করে বলছি সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি চিরদিনের জন্য ডিলিট করে দিব। ছেলেটির এমন কুপ্রস্তাব শুনে মেয়েটি তার থেকে একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনোভাবেই সেই সব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখের কথা বলে দিয়েছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যে রাজি হয়ে গেলে তো ভালো, না হলে তোর এই ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দিব। এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন মানুষজন দেখবে না, তখন দেখবি বুড়ো থেকে কচি কচি ছেলেরাও তোর সাথে এটিস পিটিস করতে আসবে। কথাগুলো বলে ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এবং মেয়েটি সেখানেই হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। ছেলেটি যাওয়ার কিছুক্ষণ পর শাহরিয়ার মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল,
বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করে মাথায় কারো ছোঁয়া ও পিছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পিছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয় পেয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে আপনি? ধরে নাও তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কি হয়েছে তোমার? কোনো সমস্যায় আটকে পড়েছো নাকি? শাহরিয়ারের কথা জবাবে মেয়েটি বহু কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি। আমাকে মিথ্যা বলার কোনো দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। কি করবো ভাই বলেন? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়া ছেলেরা সেটা কিভাবে যেন ক্যামেরায় বন্দি করে এবং আমাকে সেটা দিয়ে ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু এইটুকুই তোমাকে গ্যারান্টি সহ বলতে পারি। আচ্ছা, তোমার কাছে ছেলেটার কি কোনো নাম্বার আছে? জি আছে। অতপর শাহরিয়ার মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসে এবং বাসায় এসে শাহরিয়ার প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করে। তারপর ছেলেটি সেই নাম্বার দিয়ে ছেলেটির সমস্ত কিছু খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ছেলেটির মেসেঞ্জার চেক করে দেখলো একটা বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা ছিল, কিন্তু এখনও সে করতে পারেনি। আর করবেই বা কী করে? ছেলেটির সব কিছু তো শাহরিয়ারের হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়ার ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমেষেই নষ্ট করে দেয় এবং সেই সাথে কোনো ছাড় মেলেনি ভিডিও বিক্রি করার একমাত্র সে 18+ সাইটটির। নিমেষেই নষ্ট করে উধাও করে দেয় শাহরিয়ার। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটটির মালিক বহু কষ্টে জানতে পারল এটা শাহরিয়ার ওরফে শেরু ভাইয়ের কাজ। নিজের রাগ সামলে রাখতে না পেরে সেই 18+ সাইটটির মালিক শাহরিয়ারের বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো হয়তো ঠিক জানতো না যে শাহরিয়ার তাদের থেকেও বহু উপরে। অতপর 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারেরও কোনো রকম ছাড় মেলেনি। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে মেয়েটিকে ব্ল্যাকমেল করা সেই ছেলেটিকে পুলিশে উদুম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাচ্ছে, যা টিভিতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়ার বেশ উপভোগ করছিল। বিকেলে শাহরিয়ার কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করলেও কিছুতেই ওপেন হচ্ছিল না। একসময় শাহরিয়ার বুঝতে পারে তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যার কারণে শাহরিয়ার বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছুই তার মাথায় আসছে না। হঠাৎ শাহরিয়ারের ফোনে একটা কল আসে এবং কলটা রিসিভ করে শাহরিয়ার যা শোনে তাতে সঙ্গে সঙ্গেই শাহরিয়ারের ফোনটা ফ্লোরে পড়ে যায়। হঠাৎ শাহরিয়ারের ফোনে একটা কল আসে এবং কলটা রিসিভ করে শাহরিয়ার যা শোনে তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়ারের ফোনটা ফ্লোরে পড়ে যায়। ভয়ে তার সম্পূর্ণ শরীর শিউরে ওঠে। হঠাৎ করেই আবার শাহরিয়ারের ফোন বাজতে শুরু করলো। শাহরিয়ার না চাইলেও ফোন ওঠাতে বাধ্য সে। তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোন উঠিয়ে কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কোনো মেয়ের অট্টহাসি শুনতে পাচ্ছে সে। কি চান আপনি? শুধুই তাকে চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিয়ে করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধু অন্ধকার, তাই এসব বিয়েটি আমার দ্বারা সম্ভব না। সম্ভব, সম্ভব। আমি চাইলে সবই সম্ভব। যা ল্যাপটপ ওপেন কর। আমি তোকে আবার সব কিছু ব্র্যাক করে দিয়েছি। কথাগুলো বলেই মেয়েটি ফোন কেটে দেওয়ার সাথে সাথেই শাহরিয়ার তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ারের ল্যাপটপে ভিডিও কল আসে। শাহরিয়ারের বুঝতে আর তেমন দেরি হলো না যে একটু আগেই ফোনে যার সাথে কথা হয়েছে এটা সেই মেয়েটাই। তাই আর 9-6 না ভেবে শাহরিয়ার নিজেকে তৈরি করে, অর্থাৎ নিজের মুখটি ভালো করে ঢেকে ভিডিও কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই শাহরিয়ার দেখতে পেল একজন সুন্দরী মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মেয়েটি এত সুন্দরী যে তার সৌন্দর্য বোধ হয় আসমানের পরীকেও দ্রুত হার মানিয়ে দিবে। এখনো তাহলে মুখ দেখিয়ে রেখেছো? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমার নাম শান্তা ইসলাম।
আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও লন্ডনেই থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো দেখে সত্যিই মনে হচ্ছে এখন দেশে চলে এসে তোমার সাথেই দেখা করি। আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এখন যদি তুমি হাজারো অমত প্রকাশ করো, তারপরেও জোর করে হলেও আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। আমি একবার যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন ধরে নিই যে কোনো মূল্যেই তোমাকে পেয়েই আমি দম নেব। আর হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে প্রশ্ন জিনিসটা জেগে উঠতেই পারে, আমি কীভাবেই বা তোমার সব কিছু আমার আয়ত্তের ভিতরে নিয়ে এসেছিলাম। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, তাই তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নাও কেউ তোমার দ্বারের কাছে আর হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজ চালিয়ে যাও এবং আমি কিছুদিন পরই দেশে আসছি তোমাকে আমার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ করার জন্য। আর মোটেও বিয়ে করবে না এমনটা বলে ওঠো না, তাহলে জানে মেরেও যেতে পারি, তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্তা ভয়ঙ্কর এক হাসি দিয়ে ভিডিও কল কেটে দেয়। এখনও শাহরিয়ার এক ধ্যানে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে ফল বারবার শূন্যই আসছে তার। কোনো মতে হিসাব মেলাতে পারছে না শাহরিয়ার। আজকের দিনটিকে কেন জানি তার একটা স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকেল রাত দিন শান্তা নামক মেয়েটা শাহরিয়ারকে সব সময় ফোন করে বিরক্ত করতে থাকে। শাহরিয়ারের কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজের সব কিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সাথে শাহরিয়ারকে কথা বলতে হয়। রাত প্রায় 2টো। শাহরিয়ার এখনও নেট দুনিয়ার এক বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যে সাইটে পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন বা ভিডিও দিয়ে মানুষদের আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীতে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয় বা কোনো এক আবাসিক হোটেলে। একটা বার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমি আপনি সবাই কিন্তু জানি ওসব খারাপ সাইট থেকে মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথেই যাচ্ছে না। আপনি আমি তা জানা সত্ত্বেও চুপ করে কেন আছি? জানি এইসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও বন্ধ হবে না বলছি না, তাই বলে বন্ধ করতে পারবো না এমনটা বলিনি। সবাই নিজেদের বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এদেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যেই পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরদিনের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শাহরিয়ার এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে, অর্থাৎ তাদের সবাইকে গ্রেফতার করেন, যা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা শীর্ষে আছে শাহরিয়ার, কিন্তু কেউই এখনও পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়ার কখনো দিনের বেলায় বাহিরে বের হতো না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর বাহিরে বের হলো শাহরিয়ার। দিনের আলো তার চোখে পড়তেই কেমন জানি অস্বস্তি লাগে শাহরিয়ারের। তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে উঠে জরুরি কোনো এক কাজে রওনা দেয় শাহরিয়ার। অবশেষে শাহরিয়ার ধানমন্ডি পৌঁছে বাস থেকে নামার সাথে সাথেই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। অবশেষে শাহরিয়ার ধানমন্ডি পৌঁছে বাস থেকে নামার সাথে সাথেই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনেই দুজনের দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। শাহরিয়ার কখনো ভাবতে পারেনি আবার সেই বোন নামক অভিশাপের সাথে দেখা হবে। প্রচুর রাগের উদ্ভব হচ্ছে শাহরিয়ারের মাথা নামক স্থানে। ইচ্ছে করছে কষিয়ে কয়েকটা থাপ্পড় ফারিয়ার গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছু করতে বা বলতে পারছে না। ফারিয়াকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। ফারিয়া এক ধ্যানে এখনও তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেন জানি বারবার শাহরিয়ারকে তার চেনা চেনা লাগছে। মুখ ঢাকা থাকলেও কেন জানি পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে ফারিয়ার। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই শাহরিয়ার তার পাশ কাটিয়ে চলে যায়।
অবশেষে শাহরিয়ার ধানমন্ডি যে কাজে আসছিল সেটা সমাপ্ত করে নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় তার কাজগুলো। কাজ করতে করতেই হঠাৎ শাহরিয়ারের কানে মধুর কণ্ঠে আজান ভেসে আসলো, আর সঙ্গে সঙ্গে শাহরিয়ার তার কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটে এত বেশি আসক্ত যে আজান কানে আসলেও না শোনার ভান করে সব সময় ডুবে থাকি নেট দুনিয়ায়। এসব ভুলগুলো সবাই সংশোধন করুন, না হলে এর জন্য নিশ্চয় একদিন আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে শাহরিয়ার আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। লড়াই করে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। শাহরিয়ার কখনো নিজের ইনবক্সের মেসেজ চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব ইচ্ছে করলো চেক করতে। তারপর শাহরিয়ার আর কিছু না ভেবেই নিজের ইনবক্স ওপেন করতেই শাহরিয়ারের সর্বপ্রথম একটি মেসেজ চোখে পড়ে। মেসেজে লেখা ছিল যে, প্রিয় শাহরিয়ার, ভাইয়া ওরফে শেরু ভাই প্রথমে আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসি। আমার নাম রাজীব। ক্লাস 7 থেকে বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ন ভিডিও দেখতে থাকি এবং চটি গল্প পড়তে থাকি। একসময় চটি গল্প এবং পর্ন ভিডিও না দেখলে আমার ঠিক করে দিন পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝিয়েছি এসব দেখা বা পড়া পাপ, কিন্তু তারপরেও আমি কেন জানি সেগুলো নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইড নষ্ট করে দেওয়ার পর থেকে ঠিকমতো পর্ন ভিডিও বা চটি পড়তে পারতাম না। প্রথমে আপনার প্রতি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য আমার মনের গভীর শ্রদ্ধা ভরে ওঠে। কারণ শুধুমাত্র আপনার জন্যই যখন ঠিকমতো চটি গল্প বা পর্ন ভিডিও দেখতে পাইনি বলে আজ আমি এইসব পাপের আসক্ত থেকে বের হতে পেরেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যা আগে ওইসব বাজে নেশার কারণে পড়তে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের ওইসব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া কিছু শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি সত্যিই বলেছেন। জানেন ভাই, আপনার জন্য যখন আমরা চটি গল্প পড়া বা পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গগুলো কুনজর দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজ পাড়ার মোড়ে যেতাম, কিন্তু এক সময় কেন জানি আমি প্রতিদিন আপনার পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। একসময় আপনার শিক্ষণীয় কথা, আপনার সুন্দর সুন্দর ন্যায়বাচক পোস্ট দেখে আমার মনটা নাড়া দিয়ে ওঠে এবং আমাকে খুব খুব করে ভাবায় আমি সত্যি কি পাপ কাজ করছি। হ্যাঁ, আমি নেট দুনিয়ার অন্ধকার পৃথিবী মগ্ন হয়ে সত্যি আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। আমি যখন নিজেকে ভুল বুঝতে পারি নিজের, তখন সর্বপ্রথম বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করি এবং সেই সময় বন্ধুদের সাথে চলাফেরা করতে থাকি যাদের কাছ থেকে সবসময় ভালো কিছুই শিখতে পারবো। এখন আমি সত্যিই খুব সুখে আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কখনো যেন আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওইসব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওইসব বাজে সাইডের জন্যই আমাদের দেশ ধ্বংসের দিকে এগোচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একজন 18-19 বছরের একটা ছেলের এমন মেসেজ দেখে শাহরিয়ার মুচকি একটা হাসি দিয়ে রিপ্লাই দিল। একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করে জানে সে যে পথে যাচ্ছে সে পথে তার ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সেই পথ থেকে ফিরে আসে তারাই পরবর্তীতে বেঁচে যায়, আর যারা ফিরে আসতে সক্ষম হয় না তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজের রিপ্লাই দেওয়ার পর শাহরিয়ার আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। পরের দিন সকাল সকাল বাসার কলিং বেলের শব্দে শাহরিয়ারের ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে কে কলিং বেল বাজালো। তার বাসায় তো কারো আসার কথা না। অতঃপর তড়িঘড়ি করে শাহরিয়ার নিজের মুখটা কোনো মতে ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাকে সঙ্গে সঙ্গে শাহরিয়ার ভয়ে কিছুটা পিছিয়ে যায়। শাহরিয়ার সামনে তাকিয়ে দেখে স্বয়ং শান্তা দাঁড়িয়ে আছে। ভয়ে তার বুকটা কেন জানি বারবার কেঁপে উঠছে। অতঃপর শাহরিয়ার ভয়ার্ত গলায় বলল, আপনি এখানে?
কিন্তু শাহরিয়ারের কথার জবাবে শান্তা কিছুই বলল না। সোজা শাহরিয়ারকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে। হঠাৎ শান্তার এমন আচরণে শাহরিয়ার কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে কিছুতেই শান্তার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। অতঃপর শাহরিয়ার আবার বলে উঠল, এটা আপনি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আরও কিছুক্ষণ তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই। আর এখনও তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরিয়ে ফেলো। আজ বা কাল তোমার চেহারা তো আমি দেখবই, কারণ আমরা কালকেই তো বিয়ে করছি। শান্তার কথাগুলো শোনার পরপরই শাহরিয়ার নিজেকে অতি কষ্টে শান্তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোর মজা করো না তো। আমি সিরিয়াস কিন্তু। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তুমি হয়তো ভেবেছো বিয়ের পরে তোমাকে আমি লন্ডন নিয়ে যাব, কিন্তু এমন তো হবে না। তুমি চাইলে আমরা দেশেই থাকবো। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না? এটা আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরেও কেন একই কথা বলছেন? শাহরিয়ারের এমন কথা শুনে শান্তার ভ্রু কুঁচকে এবং চোখ বড় বড় করে শাহরিয়ারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কষিয়ে দুটো শাহরিয়ারের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে শাহরিয়ার কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চাইলে দ্রুত শাহরিয়ার আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য আমি বাবার কথার অবাধ্য হয়ে দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছিঁড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুই আমার সাথে বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? শান্তার কথার জবাবে মাথা নিচু করে শাহরিয়ার বলে, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনো সুখী হবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিবাহ করা সম্ভব না। শাহরিয়ার কথাগুলো বলার পরপরই শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের শার্টের কলার টেনে ধরে চিৎকার দিয়ে বলল, কেন 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 আমায় বিয়ে করবি না? কি নেই আমার মধ্যে? হ্যাঁ, তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে দরকার হলে আমি জোর করে তোকে বিয়ে করব। শান্তার কথাগুলো শুনে শাহরিয়ার মনে মনে ভাবতে থাকে, না, এ হয় না। শান্তা আমাকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা চিরে ফিরে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতপর শাহরিয়ার শান্তার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। তুই তুকারি করে অবশেষে শাহরিয়ার শান্তাকে নিজের বাসা থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কেন জানি বারবার শান্তার চোখের অশ্রু দেখে শাহরিয়ারের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর করার কিছুই ছিল না। রাতে শাহরিয়ার কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করাতে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ তার ফোনে বেজে ওঠে। প্রথমে শান্তা মনে করে ফোন না ওঠালেও পরবর্তীতে শাহরিয়ার ফোন চেক করে দেখে অন্য নাম্বার, তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে শাহরিয়ার বেশ বুঝতে পারে শহরের একজন সুনামধন্য এমপি তাকে ফোন করেছে এবং ফোন করে এমপি রাকিব হাসান শাহরিয়ারকে বেশ অনুরোধ সহকারে বলেন, প্রথমে আমার আজ সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তোমাকে নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে। তোমাকে একটু দেখার জন্য হাজারো মানুষের মনের ইচ্ছে। তোমাকে আমি অনুরোধ করে বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে এসো। আমি তোমার বাবার বয়সী। আমি আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথা শুনে শাহরিয়ার কিছুই বলল না, চুপটি করে ফোন কেটে দেয়, কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ কেন জানি তার মন বারবার বলছে, আর কতদিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিকমতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে শাহরিয়ার এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে যে শাহরিয়ার অনুষ্ঠানে আসবে এবং সে আর আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে শাহরিয়ার অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় এবং আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে শাহরিয়ার আসার খবরটা যেতে আর দেরি হয়নি। সবাই উতলা হয়ে বসে আছে কখন নেট দুনিয়ার কিং শাহরিয়ার ওরফে শেরু ভাই আসবে। অবশেষে শাহরিয়ারের গাড়িটা যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভিতরে ঢুকছিল তখন হাজারো মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়ির দিকে। সবাই গভীর আগ্রহে বসে আছে কখন শাহরিয়ার ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। অবশেষে শাহরিয়া যখন গাড়ি থেকে নামে তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হয় এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র শাহরিয়ারের দিকে। স্টেজে যাওয়ার সাথে সাথে অনেক ছেলে মেয়ে ছুটে আসে শাহরিয়ারের দিকে শুধুমাত্র সেলফি তোলার জন্য। একসময় শাহরিয়ার নিজের মুখোশ খুলে ফেললে সবাই ভয়ে আটকে ওঠে এবং এতক্ষণ যেসব ছেলেমেয়েরা শাহরিয়ারের সাথে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল তারাও এখন শাহরিয়ারের কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পিছিয়ে যায়। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা ভয়ে তাদের মা অথবা বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। কেউ হয়তো ভাবতেও পারেনি শাহরিয়ারের মুখটা এরূপ কুৎসিত বিশ্রী হবে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ারের কাছ থেকে ভয়ে কিছুটা দূরে চলে যায়। অবশেষে এবার শাহরিয়ার মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা পাগল ছিলেন আর আজ সবাই আমার এই কুৎসিত মুখ দেখে ভয়ে পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতে পারেনি আমার মুখটি এরকম হবে। সবাইকে তাহলে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প শোনাই। নেট দুনিয়ার আলোকহীন নিষিদ্ধ জগতের প্রতি আকৃষ্ট হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপটা তার সাথে যেন যৌন মিলনের প্রস্তাব দেয়, কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না বলে পরবর্তীতে কায়দা করে সে আমাকে ফাঁসিয়ে দিয়ে মিথ্যা অপবাদে বাড়িছাড়া করে। আমাকে এত অন্যায় করার পরও তার একটুখানির জন্য বিবেকটা জেগে উঠল না, যার ফলে পরবর্তীতে সে আমাকে এসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে হয়েছে সেটা শুধু আমিই ভালো করে জানি। প্রতিটা দিন আমার কাছে বেঁচে থেকেও মৃত্যুর মতো লাগছিল। তারপরেও হাজারো কষ্টের মাঝে কী করে যে আমি বেঁচে আছি সেটা নিজেও আমি ঠিক জানি না। শাহরিয়ার এমন কথা শুনে সবার চোখেই জল যেন টলমল করে। কেউ আর কোনো কিছুই বলতে পারছে না। সবার মুখেই যেন কোনো কিছু বলার শব্দের উদ্ভবই হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন এসে শাহরিয়ারকে সবার সামনে জড়িয়ে ধরে, আর সেই একজন হচ্ছে শান্তা। সব মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতঃপর শাহরিয়ার শান্তাকে একটু ধমকের সুরেই বলল, কি কি করছেন সবার সামনে? ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিচ্ছিরি বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তো তোমার চেহারাকে ভালোবাসিনি, ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতোই সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান শেষ হলেই তারপর আমি তোমাকে বিয়ে করব। যদি এবারও অমত প্রকাশ করো তাহলে আমার মৃত্যু তো নিশ্চিত, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চাইলেও বলতে পারেনি, কারণ শান্তা তাকে এ বিষয় নিয়ে বলার কোনো সুযোগই দেয়নি। অতঃপর অনুষ্ঠান শেষ হলে শাহরিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়ে অনুষ্ঠান থেকে যাওয়ার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে বিবাহ নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে না করতে চাইলেও পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করাতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাহিরে পায়চারি করছে এবং ভাবছে সে কি এখন ভিতরে যাবে কিনা। বেশ লজ্জাও লাগছে তার এবং ভয়ও। হঠাৎ করেই শান্তা এসে শাহরিয়ারকে টানতে টানতে বাসর ঘরে নিয়ে যায়। কি হলো, এভাবে টেনে কেন নিয়ে আসলে? তা নয় তো তোমাকে কোলে করে নিয়ে আসবো? রাত কয়টা বাজে তার কোনো হিসাব আছে তোমার কাছে? যাই হোক, বলছিলাম কি, এখন তো আমরা বিবাহিত, তাই একটু কাছে আসো। জি না, আমার লজ্জা লাগছে, আমি কিছু করতে পারবো না। তুই আসবি না? না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতে এক মুহূর্তেই তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ারের যে পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে সেই পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না শোনো? হুম। আর কোনো রকম কষ্ট পেতে দেবো না। এখন আমি আছি তো তোমার পাশে, এখন কোনো চিন্তা করো না। আমি আব্বুকে সব বলছি। সে লন্ডনে ডক্টরের সাথে কথা বলেছে
এবং কিছুদিন পর তোমাকে আমি লন্ডনে নিয়ে যাব। সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চাইলেও আটকে যায়, কারণ শাহরিয়ার খুব ভালো করেই জানে এখন যদি সে ডক্টর দেখাতে না চায় এমনটা বললেও কোনো লাভ হবে না, কারণ শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ করা ছাড়া থামে না। কেন জানি এখন শাহরিয়ার আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কিন্তু কেন? তার কারণ শান্তা শাহরিয়ারের খুব কাছে আসার চেষ্টা করছে। শাহরিয়ার যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই শাহরিয়ারের দিকে এগোচ্ছে। একসময় শাহরিয়ার পিছিয়ে যেতে যেতে বিছানার উপর পড়ে যায় এবং শান্তাও শাহরিয়ারের অতি নিকটেই চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার সাগরে। প্রায় এক সপ্তাহ চলে গেল আর এখন শাহরিয়ারকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। শাহরিয়ার প্রথমে যেতে না চাইলেও পরবর্তীতে তাকে শান্তার জোড়াজুড়িতে যেতে বাধ্য হতে হয়। শাহরিয়ারকে লন্ডনে নিয়ে এসে প্রথমে শান্তা তার নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার কিছুদিন পর শাহরিয়ারকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। শান্তা শাহরিয়ারের হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দেয় এবং ছলে ছলে চোখে বলেছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। প্রায় 2 ঘন্টা পর ডক্টর এসে হালকা মাথা নিচু করে বলল, সরি শব্দটা কানে যেতেই শান্তার বুকে কম্পনের আবির্ভাব শুরু হয়ে গেল। কেন জানি শান্তার পা থরথর করে কাঁপছে এবং শান্তা তার বাবার দিকে কান্না ভেজে চোখে তাকালে শান্তার বাবা দ্রুত ডক্টরের কলার চেপে ধরে ধমক দিয়ে বলল, সরি মানে? ও মাই গড, আগে আমার পুরো কথাটা শুনুন। আমি কিছুই শুনতে চাচ্ছি না, শুধু একটা কথা আমাকে বলুন, শাড়িয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে প্রথমে সরি কেন বললেন? আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তার মুখটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি। তার কারণ তাকে যদি আরও আগে আমাদের কাছে আনা হতো তাহলে নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারা ঠিক হয়েছে বলে আশা করা যায়, আর মাত্র কয়েকটা ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খুলে ফেলা হবে। তাই প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। কথাগুলো বলেই ডক্টর চলে যাওয়ার সাথে সাথেই শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলে শান্তার বাবা শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিরে মা, ডাক্তারের কথা কি শুনতে পাচ্ছিস? শাড়িয়ার তো ঠিক আছে, তারপরেও কেন কাঁদছিস? জানো বাবা, ডক্টরের শব্দটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তখন আমার না নিঃশ্বাসটাও না কেন জানি না নিতে খুবই কষ্ট হয়েছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে আসছিল, আমি কি সত্যি শাহরিয়ারকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি শাহরিয়ারের কিছু হয়েছে তো তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা নামক জিনিসটা করতেই পারতাম না। আরে মা, এখন আর কাঁদিস না, সব কিছু ঠিক আছে তো? অবশেষে শাহরিয়ারের মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে গেছে। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহে শাহরিয়ারকে দেখার জন্য বসে আছে। ডক্টর আস্তে আস্তে করে এক সময় সম্পূর্ণ ব্যান্ডেজ খুলে ফেললে সবাই শাহরিয়ারের দিকে তাকিয়ে দেখল শাহরিয়ারের মুখটি আগে চেয়েও বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মনে আনন্দের ছাপ ফুটে উঠেছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়ারকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্তা, যা দেখে সবাই মুচকি হেসে লজ্জায় সেখান থেকে চলে যায়। শান্তা এখনও শাহরিয়ারকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে বারবার শাহরিয়ারের কপালে মিষ্টি ঠোঁটে স্পর্শ বসিয়ে দিচ্ছে। হঠাৎ করেই শান্তার এরকম পাগলের মতো আচরণ কেন জানি শাহরিয়ার মেনে নিতে পারছে না। খুব অস্বস্তি লাগছে তার এবং একটু ধমকের সুরে শাহরিয়ার বলল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু আমার শরীরটা বেশ দুর্বল লাগছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। অতএব শাহরিয়ার শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসে হঠাৎ করে থেমে যায় এবং ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা, শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা তো আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ শান্তা, শান্তা, আজ আমি বেশ খুশি।
বেশ কয়েকটা দিন শাহরিয়ারের এখানেই কেটে গেল এবং একদিন তার ফোনে একটা অন্যান্য নাম্বার দিয়ে একটা কল আসে। শাহরিয়ার সেই কলটা রিসিভ করে সেই চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ শুনতে পেল এবং তার এটা বুঝতে বেশ দেরি হলো না যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি রে। ভুল বুঝে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের তুই পারলে ক্ষমা করে দিস। আর সবচেয়ে বড় কথা, ফারিহা পৃথিবীতে আর কয়েকটা দিনের অতিথি মাত্র। সে মরণ ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। তাই মৃত্যুর আগে তোকে কিছু শেষ কথা বলে যেতে চায়। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়ারও কেঁদে ওঠে এবং কান্না জড়িত কণ্ঠে হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতঃপর শাহরিয়ার শান্তাকে সব কিছু খুলে বলার পর আজকেই দেশে যাওয়ার ফ্লাইটে ওঠে তারা এবং তার পরের দিন ভোরবেলা বাংলাদেশে পৌঁছে ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছে তারা। হাসপাতালে যাওয়ার প্রধান কারণ শাহরিয়ারের পরিবারের সবাই এখন হাসপাতালে ফারিয়ার কেবিনে রয়েছে। অবশেষে শাহরিয়ার হাসপাতালে গিয়ে ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথেই তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তার সাথে বাকি সদস্যের চোখের কোণেও অশ্রু জমেছে। শাহরিয়ার কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করে শান্তার কাছে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে এক পা দুপা করে ধীরে ধীরে ফারিয়ার সামনে গিয়ে দেখল মুখে অক্সিজেন মাস্ক লাগানো এবং ফারিয়ার এমন করুণ অবস্থা দেখে শাহরিয়ার বুঝতে পারল ফারিয়ার অবস্থা তেমন একটা ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ারের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন জানি ফারিয়ার এমন অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে তার। সেই চিরচেনা পারফিউমের মিষ্টি সুগন্ধ পেয়ে চোখের পাতা মেলে শাহরিয়ারকে দেখতে পেয়ে চোখের কোণে অশ্রুর সব বাঁধ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলে ফ্যাস ফ্যাস গলায় পড়ল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতিই আকৃষ্ট হয় যেটা তার জন্য নিষিদ্ধ। সেটা বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতিই বেশিরভাগ আকৃষ্ট হয়ে থাকে। আমি অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ায় নিষিদ্ধ কালো আধারে ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না রে। যতই চেষ্টা করি ততই বারবার আমার এই বেহায়া মনটা সেগুলোর প্রতিই আকৃষ্ট হয়ে যায়। একদিন আমি গভীর সিদ্ধান্তে অটল হয়ে যাই যে আমি সেগুলো থেকে বের হবই, কিন্তু নিষিদ্ধ জগতের কালো ছায়াটা আমাকে বের হতে দিল না রে। নিজের যৌবন শান্তির জন্য তোর প্রতি একসময় আকৃষ্ট হয়ে পড়ি এবং যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিলাম এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে তোকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেই এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য পরবর্তী সময়ে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করি। নেট দুনিয়ায় কালো জগতে মগ্ন হয়ে ভুলে গিয়েছিলাম একদিন সবাইকে নিজের কুকর্মের হিসাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করাটা জন্য হয়তো আমার এই অবস্থা। আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তারপরও আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটাই চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিস রে ভাই। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে আর এক সময় তার নিঃশ্বাস নেওয়াটা চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুম আর কখনো ভাঙার নয়। সেদিন শাহরিয়ার কিছুই বলতে পারেনি, নীরবেই কয়েক ফোঁটা চোখে জল ফেলা ছাড়া। সত্যি কি শাহরিয়ার ফারিয়াকে ক্ষমা করতে পারবে না সেটা সে নিজেই ঠিক ভালো জানে না। প্রায় 6টা বছর পার হয়ে গেছে। এখন শাহরিয়ার 5 বছরের একটা ফুটফুটে কিউট একটা বাচ্চা মেয়ের বাবা। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়ার ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার কারণ নেট দুনিয়ার কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়ারকে একা পেয়ে তার পা দুটো ড্যামেজ করে দেয়। অর্থাৎ শাহরিয়ার আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে শাহরিয়ারের কোনো আফসোস নেই, কারণ
কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং শাহরিয়ার আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো বিপদমুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়ে শাহরিয়ার এখনও লড়ে যাচ্ছে কালো দুনিয়া ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়ারকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা শাহরিয়ারকে ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না। না, মানে তোমাকে কত দিক সামলাতে হয় তাই তোমাকে আর ডাকতে চাইনি। চুপ, আমার কাছে সব কিছু হচ্ছে আমার স্বামীর কদর বেশি, বুঝতে পেরেছ? তোমার মতো মেয়ে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। এখানেই খুব সুখেই কাটতে লাগলো তাদের সুন্দর সাজানো গোছানো মিষ্টি সংসার।